রবিবার সন্ধে। সকাল থেকে খুব ভালোই গিয়েছে। ভালো কেন গিয়েছে তা বলতে হলে বলতে হয়, সকাল সকাল নিধুবাবু কচুরি এনেছিলেন, আর দুপুরে তো বৌঠানের হাতের কষা মাংস আর ভাত। আর বিকেলটা কি বলি, বিকেলে ছিল গরম গরম পকোড়া আর কফি। আজকের আবহাওয়াটা সকাল থেকে নরম থাকলেও এখন কিন্তু বেশ গরম। এইবার আপনারা ভাবছেন ভরা শীতে গরম কিভাবে হতে পারে, তাহলে আপনাদের একটু গুছিয়েই বলি। একটু আগেই আমি, রথিজি তার বৌঠান চায়ের সাথে পকোড়া খেতে খেতে দারুণ আড্ডায় মত্ত ছিলাম। এর মধ্যেই হঠাৎ করে নিধুবাবুর আগমন। বাকিটা আপনারাই শুনে নিন। রথিজিৎ বাবু তাড়াতাড়ি চলুন, খুবই দরকার আপনাকে। হাঁপাতে হাঁপাতে নিধুবাবু ঘরে এসে ঢুকলেন। এই শীতেও তার জামা ঘামে ভিজে উঠেছে, দরদর করে ঘামছেন, এবং বোঝা যাচ্ছে তিনি গাড়ি থেকে নেমেই ছুটে ছুটে উপরে এসেছেন। অতিরিক্ত হাঁপাতে হাঁপাতে তিনি আবার বললেন, রথিজিৎ বাবু, আসলে পার্ক স্ট্রিটের কাছে ওই পাশেই 2 নম্বর গলিতে জঘন্যভাবে খুন হয়েছে। আপনাকে টেলিফোনে ফোন করছিলাম, কিন্তু আপনাকে তো পেলাম না। তাই পরীক্ষে মনি করে দৌড়ে এলাম আপনার কাছে। সেই বিকাল থেকে রয়েছি মশাই, কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে জনগণ আর উপর মহল মিলে আমার উপর তো তাণ্ডব নৃত্য করছে। এই হলো নিধুবাবুর একটা স্বভাব। এমন একটা সিরিয়াস ব্যাপারেও উনি ওং ভাং কিছু একটা বলবেনই। যাই হোক, এরপরেই রথিজিৎ বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। মেঘ, আমরা বেরোচ্ছি, আসতে দেরি হবে। বলতে বলতেই আমি রথিজিৎকে সঙ্গে নিয়ে নিধুবাবুর গাড়িতে গিয়ে বসলাম। নিধুবাবু ড্রাইভারকে স্পটটা বলে দিলেন। কিছুক্ষণ যাবার পর রথিজিৎ এবার মুখ খুলল। বলছি, এবার কি আমার উত্তরটা দেবেন? নিধুবাবু বলল, হ্যাঁ, বলুন না, কি জিজ্ঞাসা করবেন? আরে মশাই, আমি তো কিছু জানি না। আপনি বাড়িতে এসেই হড়বড় করে বেরোতে বললেন। আমাকে যদি ব্যাপারটা সম্পর্কে কিছু না বলেন খুলে, তাহলে রফা দফাটা করবো কিভাবে? নিধুবাবুকে দেখে মনে হলো রথিজিৎকে যে তিনি কেস সম্পর্কে বলেননি সেটা তিনি ভুলেই গেছেন। তারপরে মাথা চুলকে বললেন, ও আচ্ছা, কি বেশ, হ্যাঁ, আপনাকে তো ব্যাপারটা বলাই হয়নি। মানে আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এই কেস সম্বন্ধে আপনি কতটুকু খোঁজ নিয়েছেন, মানে জানেন? না, তেমন কিছুই না। মৃতের বাবা এবং মা, তার সাথে তার হয়তো বন্ধু সেখানে উপস্থিত আছে। সামান্য কথাবার্তা আমি বলেছি, আপনি গিয়েই দেখবেন কোনো। এরপর রথিজিৎ আর কিছু বলল না। সন্ধেবেলায় গাড়ি ঘোড়ার ভিড় একটু বেশিই থাকে। যেতে যেতেই গাড়িটা হঠাৎ জোরে একটা ব্রেক কষল। দেখলাম চারিদিকে লোকজন ভর্তি। যেই জায়গাটিতে খুন হয়েছে সেখানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, আর পুলিশের দল তাদের কোনো ক্রমে ধরে রেখেছে। বুঝতেই পারলাম কোনো এক নামি দামি ঘরের মেয়ের খুন হয়েছে, আর এটাও বুঝতে পারলাম কেসটা খুবই উঁচু দরের। আর সেই কারণেই নিধুবাবু তড়িঘড়ি রথিজিতের কাছে ছুটে এসেছে, কারণ কিছু কেসের জন্য নিধুবাবু রথিজিতের সাহায্য নিয়ে থাকেন। এই দিক থেকে আমার তাকে বেশ বিচক্ষণ বলেই মনে হয়। যাই হোক, এরপরে আমি, রথিজিৎ এবং নিধুবাবু গাড়ি থেকে নামলাম। নামার পরে দেখলাম সেখানে আরও 2-3টে পুলিশ গাড়ি উপস্থিত হয়েছে। একপাশে দেখলাম অ্যাম্বুলেন্সে একটি মৃতদেহ তোলা হচ্ছে, আর তার পাশেই একটি মধ্যবয়স্ক লোক, সম্ভবত তিনি ভিকটিমের বাবা,
আর তার পাশে একটি অল্প মধ্যবয়স্কা মহিলা, আর রয়েছে তাদের আড়ালে প্রায় চাপা পড়ে যাওয়া একটি তরুণীর মুখ। বোধহয় নিধুবাবু যার কথা বলেছিলেন সেই মেয়েটির বন্ধুটি। দূর থেকে মেয়েটির বাবার অস্ফুট স্বরে হুমকিবাণী কানে এলো, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। পুলিশ যদি এর কিনারা করতে না পারে তাহলে আমি নিজে করব। যে আমার মেয়েকে এইভাবে মেরেছে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আপনি কোথায়? এক্ষুনি আসুন আমার সামনে। আমিও আপনাদের সাথে তদন্তে যোগ দেব। যেই রাস্কেল আমার সব কিছু কেড়ে নিয়েছে তাকে আমি বাঁচতে দেব না। ইন্সপেক্টর, ইন্সপেক্টর! হঠাৎই দেখলাম গাড়ির দরজাটা বন্ধ করে নিধুবাবু সেই দিকেই ছুট দিয়েছেন এবং আমাকে আর রথিজিৎকে হাতের ইশারায় তার সাথে সঙ্গ নিতে বলছেন। এরপর গাড়িটা এক সাইড হতে আমরা নিধুবাবুর পিছু নিলাম। নিধুবাবু শটান গিয়ে হাজির হলেন সেই ভদ্রলোকটির কাছে। ভদ্রলোকটি আবার গর্জে উঠলেন, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? কতক্ষণ ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আমার মেয়েকে যে হত্যা করেছে তাকে কি খুঁজবেন? আপনি খুঁজবেন নাকি বলুন? জবাব দিন এক্ষুনি। দেখলাম নিধুবাবু কেমন যেন ঘাবড়ে গেছেন। আমতামতা করে বললেন, আরে আপনি একটু শান্ত হন। মানে দেখুন, ব্যাপারটা তো মানে ঘটেছে। আপনি একটু শান্ত হন, আমি দেখছি। এভাবে উত্তেজিত হবেন না। কি বললেন? উত্তেজিত হব না? কি করে উত্তেজিত হব না? মাঝ রাস্তায় লোকেদের মাঝখানে আমার মেয়েটা মারা গেল। রাস্তায় এতগুলো লোক, শহরে এত পুলিশ, কেউ কিচ্ছু করতে পারলো না, আর আপনি বলছেন শান্ত হতে? হ্যাঁ, হাউ রাবিশ! আর আপনাদের দ্বারা তো কোনোদিন কিছুই হয়ে ওঠেনি। এই আপনাদের জন্যই এত সব কিছু হয়েছে। আপনাদের জন্যই ক্রাইম রেট এত বেড়ে গিয়েছে। কোনো রেসপন্সিবিলিটি নেই। দেখুন বরুণ বাবু, একটা পরিষ্কার কথা আপনাকে বলি। দেখলাম নিধুবাবুর চোখ মুখ লাল হয়ে উঠেছে। ভদ্রলোকের নাম জানতে পারলাম, ওনার নাম বরুণবাবু। কিন্তু কোনো রকমে নিজেকে সামলে রেখেছেন, পাছে উনি কিছু ভুল কথা বলেন এবং ওপর মহল থেকে আবার ওনার উপর জুলুম পড়ে। এসবের মধ্যে আমি রথিজিৎ এখনো পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছি। তবে আমার চোখ যেমন শুধু নিধুবাবু আর বরুণবাবুর দিকে আছে, রথিজিতের কিন্তু তেমন না। ওর চোখ এসে থেকেই কিছু একটা যেন খুঁজছে, যেন এক্ষুনি সে কিছু একটা আবিষ্কার করে ফেলবে। এই সবই ভাবছিলাম, নিধুবাবুর কথায় চটকাটা ভেঙে গেল। আপনি যত বড় মানুষই হন না কেন, আমাদের কাজের একটা পদ্ধতি আছে, আমরা তাহার বাইরে যেতে পারি না। এই বডিটা প্রথমে পোস্টমর্টম হবে। কি করে কি হয়েছে, কোনো বিষ পাওয়া গেছে কিনা বা অন্য কিছু, তারপর আমরা সব যাচাই করব, তারপরে জিজ্ঞাসাবাদ করব, আর তারপর না কোনো সিদ্ধান্তে আমরা আসব। আপনি যদি এত উত্তেজিত হয়ে ওঠেন তাহলে আমরা কাজ করব কেমন করে? নিধুবাবুর এরকম উত্তরে বরুণবাবু খানিক কিছু ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমিও থাকব। দেখুন, আপনি থাকলে থাকতেই পারেন, কিন্তু সমস্ত বিষয় আপনাকে জানানো হয়তো সম্ভব না। তবে আপনি থাকলে থাকুন। ঠিক আছে, সেসব পরে দেখে নিচ্ছি। ওনার স্ত্রী দেখলাম চোখের জল মুছছেন। নিধুবাবু হঠাৎ রথিজিতের দিকে চেয়ে বললেন, এই দেখুন বরুণ বাবু, উনি হচ্ছেন রথিজিৎ সান্যাল, আর ইনি হচ্ছেন ওনার সহকারী বিজয় চ্যাটার্জি। ইনি হচ্ছেন একজন প্রাইভেট ডিটেকটিভ। থুড়ি মানে সত্যের অনুসন্ধান করে থাকেন আর কি। আর সেসব জেনে আমার কি হবে? আমার শুধু আমার মেয়ের এই অবস্থার জন্য কে দায়ী তাকে দরকার। এছাড়া আমার কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই। রথিজিৎ বোধহয় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নিধুবাবু তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, আরে বা, আপনি ভুল বুঝছেন।
আপনার মানে আপনার এই মেয়ের এই কেসটা উনি তদন্ত করবেন। বাবা, আপনি তো বেশ দেখছি তৈরি হয়ে এসেছেন। তাই বুঝি তখন পালিয়ে গেলেন কিসের জন্য? বরুণবাবুর কথাগুলো যেন কেমন কেমন ঠেকছে। উনি যেন নিধুবাবুকে উত্তপ্ত করতেই চাইছেন। আর একটু হলেই হয়তো নিধুবাবু কিছু একটা বলতো, কিন্তু ওর মাঝে কথা কেটে রথিজিৎ বলে উঠল, নমস্কার বরুণবাবু, আমি রথিজিৎ সান্যাল। আমার ব্যাপারে তো শুনলেন নিধুবাবুর কাছ থেকে। থানার ওসি মানে বড়বাবু আমার সাহায্য প্রায়ই নেন, মানে যে কোনো কেসে যখন ওনার দরকার পড়ে। আর আপনি হয়তো আমার নাম পত্রিকাতে পড়ে থাকবেন হয়তো, আর যদি নাও থাকেন এটুকু বলে দিচ্ছি, সরকারের হয়ে অনেক কাজ আমি করেছি। যাই হোক, আমি বুঝতে পারছি আপনি আপনার সন্তানের অকাল প্রয়াসে শোকাহত, তাই হয়তো ঠিকভাবে সব কিছু বলে উঠতে পারছেন না। আর এই পুলিশ বিভাগে নিধুবাবুর মতো কর্মপটু লোক আমি খুব কমই দেখেছি। তাই ভরসা রাখুন, আপনার মেয়ের এই অবস্থার জন্য যে দায়ী সে অবশ্যই তার শাস্তিটা পাবে। রথিজিতের এই লম্বা বক্তব্যটি দেখলাম বরুণবাবুকে চুপ করিয়ে দিয়েছে। ওনার এতক্ষণের অস্থিরতা ও অবিশ্বাসের ভাবটা কমে গিয়ে দেখলাম শোকের খানিক ভাব দেখা গেল। এরপর তিনি বলে উঠলেন, ক্ষমা করবেন রথিজিৎ বাবু, আসলে আমার মাথার ঠিক ছিল না। আর আপনিও ক্ষমা করবেন নিধুবাবু, কন্যা শোকে মান সম্মান বক্তব্য হারিয়ে ফেলেছি বোধ হয়। আসলে আমার মনে হচ্ছিল যে উনি বোধ হয় আমার মেয়ের খুনের রহস্য সমাধান করতে পারবেন না। তবে এখন বুঝেছি আমি ভুল ছিলাম। আর এখন আপনিও আছেন, তাই। রথিজিৎ ভ্রু কুঁচকাল, তারপর একটু গলা খাঁকড়ে বলল, কি বললেন এক্ষুনি? খুন? আপনি কি করে বুঝলেন যে ওটা খুন? নিধুবাবু আর আমি একে অপরের দিকে তাকালাম। লোকটিও মনে হলো যেন কিছুক্ষণের জন্য অপ্রস্তুত হয়ে গেলেন, তারপর আবার নিজেকে সামলে বললেন, আরে না না, তেমন কিছু না। এই ভর সন্ধ্যায় এমন রাস্তায় হঠাৎ কি বা হতে পারে বলুন? আর আন্দাজের থেকে বেশি আমি কি বা করতে পারি। ও আচ্ছা, এইবার বুঝেছি। ঠিক আছে, তাহলে আপনারা এখন বাড়ি যান। আমি এবং নিধুবাবু আপনাদের বাড়িতে এসে আপনাদের সকলের জিজ্ঞাসাবাদ করে নেব। আর বরুণবাবু রথিজিতের কথার মধ্যে বললেন, আচ্ছা, সে তো ঠিক আছে, কিন্তু আমাদের জিজ্ঞাসা করে হবেটা কি? সে তো ঘর থেকে প্রায় 1 ঘন্টা আগেই বেরিয়েছে, তারপরে তার এখানে এই অবস্থা পেয়ে আমরা তো ছুটে এলাম। তাহলে এর মধ্যে আমাদের জিজ্ঞাসাবাদ বলতে কি বলতে চাইছেন? দেখুন, আপনার মেয়ের সম্বন্ধে যদি আমি না জানি বা আমরা ঠিকভাবে না জানতে পারি, তাহলে তার এই কেসটা সম্বন্ধেও এগোনা খুব কঠিন হয়ে পড়বে। তাই তার পরিবারের লোকজন, তাদের সম্বন্ধে ডিটেলস আর অবশ্যই ওর জীবনকালীন তথ্যগুলো আপনাদের থেকে ভালো আর কেই বা দিতে পারবে। এইসবের মধ্যে হঠাৎ করেই বরুণবাবুর স্ত্রীর পিছন দিক থেকে একটি মেয়ে সামনে এগিয়ে এলো। তারপর সে বলে উঠল, তাহলে কি আমি এখন কাকিমার সাথে কাকিমার বাড়ি যাব? রথিজিৎ প্রথমে তাকে ভালো করে পর্যবেক্ষণ করল, তারপর তাকে বলল, তুমি কে? আমি সংযুক্তার খুব কাছের বন্ধু। আমি জানি কে খুন করেছে। এই কথাটা মনে হলো রাস্তার মধ্যবর্তী স্থানে থাকা কয়েকটা মানুষের মাঝখানে একটি বিস্ফোরণ ঘটালো। প্রথমত, যে কেসের মধ্যে রথিজিৎ এখনো পর্যন্ত ঠিকভাবে ঢোকেইনি, সেই কেস নিয়ে এত জটিলতা শুরু হয়ে গিয়েছে। বোঝা গেল যেই মেয়েটি মারা গিয়েছে তার নাম সংযুক্তা, কিন্তু এই মেয়েটির নাম এখনো জানা যায়নি। কিন্তু সে যখনই বলল যে সে জানে কে খুন করেছে, একসাথে আমাদের সবার মুখ বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে। বরুণবাবু বোধহয় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তারপর সেই ঘোরটা ভাঙিয়ে সেই মেয়েটিকে ধরে নিজের কাছে আনলেন। তারপর জোরে জোরে জিজ্ঞাসা করতে লাগলেন, উষা, তুই জানিস কি হয়েছে তোর বন্ধুর সাথে? তুই জানিস? তাহলে এতক্ষণ বলিসনি কেন? বল বল বল, এক্ষুনি বল কি হয়েছিল। এইবারে
এই মেয়েটিরও নাম জানা গেল। এর নাম উষা। এসব যখন চলছে তার মাঝে রথিজিৎ হঠাৎ করে বলে উঠল, আচ্ছা এসব সব আমি শুনবো, বরুণবাবু আপনি শান্ত হন আর ওকে ছেড়ে দিন, অত জোরে ধরবেন না, ওর লাগছে। বরুণবাবু আবার নিজেকে শান্ত করলেন। উষাও যেন একটি বড় দীর্ঘশ্বাস ফেলল। এরপর রথিজিৎ বরুণবাবু তার স্ত্রী এবং উষাকে সাথে করে তাদের বাড়িতে নিয়ে যেতে বলল। এখানে সমস্ত কাজ সেরে আজই নীলুবাবুর সাথে রথিজিৎ সহ আমি তার বাড়িতে উপস্থিত হব, আর তখনই সব কথা হবে। তার আগে যেন উষাকে কেউ কোনো রকম কথা বলার জন্য জোর না করে এটাও ভালো করে বলে দিল সে। প্রথমে বরুণবাবু মানতে না চাইলেও কিছু সময় পরে তিনি উষা এবং ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন। এবারে আসি এদিকের ব্যাপারে। সত্যি বলতে বরুণবাবু খুন বলে খুব একটা ভুল বলেননি। রাস্তার একটা ধারে একটি ফ্ল্যাট বাড়ির থেকে সামান্য একটু আগেই রক্তের বন্যা বয়ে গেছে। কারোর যেখানে রক্ত পড়েছে নাকি কেউ লাল রঙের একটা কিছু ফেলে দিয়েছে সেটা বোঝা রীতিমতো দুষ্কর বুঝলাম। এমন জঘন্য দৃশ্য কল্পনা করলেও রাত্রের ঘুম তো উড়ে যায়, উপরন্তু রাত্রের পেট ভরে খাওয়া বিষয়বস্তুটাও যেন মুখ থেকে বাইরে এসে পড়ে। যাই হোক, রাস্তার ওপারে পুলিশের দল ঘিরে রয়েছে যাতে না সাধারণ মানুষ ক্রাইম সিনে ঢুকে কোনো প্রমাণ নিয়ে নাড়াঘাটা না করতে পারে। এরপর রথিজিৎ কখনো ঝুঁকে, আবার কখনো ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক সব কিছু দেখতে লাগলো। বডি অলরেডি ক্রাইম সিন থেকে হাঁটানো হয়ে গিয়েছে, কিন্তু সেখানে আঁকা চকের দাগ থেকে রথিজিৎ কিছু বোঝবার চেষ্টা করতে লাগলো। একবার দেখলাম সে ছুটে ছুটে অ্যাম্বুলেন্সে গিয়ে লাশটা দেখতে লাগলো, আর তারপরেই আবার দেখলাম আবার ছুটে ছুটে এসে চকের সেই প্রান্তগুলো মেলাতে লাগলো। আমি আর নিধুবাবু কিছু বুঝতে না পেরে এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। তবে নিধুবাবু মাঝে একবার রথিজিৎকে জিজ্ঞাসা করেছিল বটে, আরে আরে রথিজিৎ বাবু কি কি করছেনটা কি? ওভাবে লাফিয়ে লাফিয়ে আপনি কি কি করছেন? সে আপনি বুঝবেন না নিধুবাবু, কেসটা খুবই জটিল। কি বললেন? কেস জটিল? মানে এখনো তো কেস নিয়ে কিছুই হলো না, এক্ষুনি আপনি কি করে বুঝছেন কেস জটিল না সহজ? আপনি কি ওখান থেকে কিছু খুঁজে পেলেন নাকি? অনেক কিছুই পেয়েছি, তবে আসল জিনিসটা এই যেন এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে ভাবছি। না না রথিজিৎ বাবু, আপনি ভুল করছেন। আমি যখন ছিলাম আমার সামনেই অ্যাম্বুলেন্সে বডি তোলা হচ্ছিল, তারপরেই আমি বেরিয়েছি। আপনি বলুন না কি জানতে চান? ও আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু আপনার থেকে কিছু জানার আমার নেই। সব জিনিস সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু একটু খুঁজে বার করতে হবে। তো তাকে বলাতে সে এই সবই বলেছিল। আমি নিজেও একবার বললাম যে তার সাথে গিয়ে সে কি করতে চাইছে সেটা বললে আমিও তাকে সাহায্য করতে পারি, কিন্তু সে আমাকে আর নিধুবাবুকে এখানেই দাঁড়াতে বলে নিজেই বুঝবে বলে ঠিক করেছে। যাই হোক, কিছুক্ষণ এরকম চলার পর রথিজিৎ শেষমেশ এলো। ভায়া, একটা জমজমাট কেস পেয়েছি, কিন্তু দুঃখ হচ্ছে শুধু ওই মেয়েটার কথা ভেবে। কত কষ্ট, কত দুর্ভোগ আর কতই না অত্যাচার সে সহ্য করেছে। কেন রথিজিৎ বাবু এমন কেন বলছেন? এমন বলার কারণ আছে নিধুবাবু, কিন্তু এখন সবটা বলবো না। আগে আমি নিজে সবকিছু পরিষ্কার করি, তারপর। রথিজিৎ যে কি বুঝলো তা আমিও ঠিক বুঝলাম না। ওর দিকে একবার জিজ্ঞাসু চোখে তাকালাম, কিন্তু সে কিছু প্রত্যুত্তর দিল না। যাই হোক, এরপর নিধুবাবু ওনার সহকর্মীদের সাথে কিসব কথা বলে নিলেন। তারপর আমরা চললাম বরুণবাবুর বাড়ির উদ্দেশ্যে। বরুণবাবুর বাড়ি যেতে বেশ খানিকটা সময় লেগে গেল। বরুণবাবুর বাড়িটা এই কলকাতা থেকে একটু বাইরে। যেতে যেতে গাড়ির কাঁচ দিয়ে ভেতরে ঠান্ডা হাওয়ার প্রবাহ যেন মন জুড়িয়ে দিল। কিন্তু কেস সম্বন্ধিত ব্যাপার ভাবতে ভাবতে সেই জুড়োনো মনের অভ্যন্তর থেকে ঠিক যেন
প্রশান্তি খুঁজে পাওয়া গেল না। পথে রথিজিতের সাথে নিধুবাবুর কোনো কথাই হলো না। প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম বরুণবাবুর ঠিকানায়। পুলিশের গাড়িটা, মানে যেটায় আমরা 3 জন ছিলাম, সেটা গিয়ে দাঁড়ালো একটা লম্বা ফটকের সামনে। ফটক খুলছে না দেখে ড্রাইভারকে একবার হর্ন দিতে বলল নিধুবাবু। হর্ন দিতেই দেখলাম একটা দারোয়ান বাড়ি থেকে প্রায় ছুটতে ছুটতে এসে হাজির হলো ফটকের সামনে। তারপর গাড়িটা দেখেই তড়িঘড়ি চাবি খুলে খটাং আওয়াজ করলেই গেটটা খুলে যেতে লাগলো। এরপর নুড়ি বিছানো রাস্তা দিয়ে গাড়িটা গিয়ে পৌঁছলো বরুণবাবুর গাড়িটা যেখানে রাখা রয়েছে ঠিক সেইখানে। একে একে আমরা সবাই গাড়ি থেকে নামলাম। দেখলাম একটা খাটো মতো লোক এদিকেই এগিয়ে আসছে দ্রুত পদক্ষেপে। মনে হলো ভৃত্য হবে হয়তো। এসে সে বলল, আসুন আসুন, বাবু আপনাদের উপরেই যেতে বললেন। উষা দিদিমণিও উপরেই আছেন, আসুন আসুন। বলে সে আমাদের নিয়ে চলল। নিধুবাবু আমাকে বললেন, দেখেছো বিজয়, কিরকম একেবারে খড়খড়ে চকচকে, যেমন মালিক তেমন তার চাকর। আমি কিছু বলার আগে রথিজিৎ বলল, তা না হয়ে যায় কোথায় বলুন? এত সম্পত্তি বিশ্বস্ত না হলে ওকে কি রাখতো? যাই হোক, এখন কোনো কথা বলবেন না, যা হবে ওপরে গিয়ে। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু মশাই, মানে খিদেটা। মশাই, হচ্ছেটা কি? আপনি একটু ঠান্ডা হয়ে চলুন তো। কেস আগে নাকি ভোজ? নিধুবাবু আর কিছু বললেন না, চুপ করে গেলেন। যদিও খিদে আমারও একটু একটু পাচ্ছিল বটে, কিন্তু আমি আর কিছু বললাম না, পাছে রথিজিতের কাছে আমাকেও ধমক খেতে হয়। এরপর আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। ঢুকতেই লম্বা করিডোর দিয়ে একটা ঘরে গেলাম। তারপর তার ভেতর দিয়েই লম্বা পাকানো সিঁড়ি দিয়ে উঠলাম দোতলায়। দোতলায় উঠে ঘরের সাজপত্রের বাগড়ম্বর দেখে সত্যি অবাক হতে হয়। এরকম ধনী পরিবার খুব একটা দেখা যায় না। এর আগে, মানে আমি আর রথিজিৎ প্রায়ই অনেক বড় বড় ধনী বা ব্যবসায়ীর বাড়ি গিয়েছি, এবং সেখানেও চোখে তাক লেগে যাওয়ার মতো অনেক জিনিসপত্র দেখেছি। কিন্তু এখানের এই সমস্ত পরিপাটি করে সাজানো জিনিসপত্র দেখে সেসব যেন মাথা থেকে একেবারেই উড়ে যায়, আর তার বদলে স্থানান্তর হয় এই বাড়ির সাজসজ্জা। যাই হোক, ভৃত্যটি আমাদের নিয়ে গিয়ে একটি বসার ঘরে এসে বসালো। বসার ঘরটিও নানান ধরনের বিদেশি পেন্টিং ঝুলানো রয়েছে, আর সেই আর্টগুলো দেখলে সত্যিই বোঝা যায় খুব উঁচু মাপের আর্ট। আর তার মূল্য যে কতটা হতে পারে সেটাও হয়তো কিছুটা আন্দাজ করা যেতে পারে এ থেকে। এরপর দেখলাম একে একে বরুণবাবু, উষা এবং তার স্ত্রী এসে হাজির। বরুণবাবু বললেন, বসুন বসুন রথিজিৎ বাবু, বসুন। নিধুবাবু, বিজয়বাবু, আপনারাও বসুন। আর রিতম, তুমি যাও গিয়ে জল খাবারের ব্যবস্থা করো। শুনে ভৃত্যটি প্রায় তাড়াহুড়ো করেই বেরিয়ে গেল। এরপর আমি, রথিজিৎ এবং নিধুবাবু একটা সোফাতেই বসে পড়লাম। সোফাগুলো দেখলাম বেশ বড় বড়, একটা সোফায় অনায়াসেই 3-4 জন বসতে পারে। এরপর দেখলাম রথিজিৎ বিনা বাক্য ব্যয় করে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। আচ্ছা বরুণবাবু, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করছি, তারপরে না হয় আপনার স্ত্রীকে, আর সর্বশেষে উষাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, তা আপনি যেটা ভালো বোঝেন করুন, সেসব নিয়ে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি বলুন, আপনার মেয়ে মানে সংযুক্তা কি করতো? মানে পড়তো নাকি? আমার মেয়ে সংযুক্তা খুবই আমাদের আদরের মেয়ে ছিল, জানেন রথিজিৎ বাবু। ওকে আমরা খুবই ভালোবেসে যত্নে বড় করেছিলাম। ও এই কলেজে পড়ছিল, লাস্ট ইয়ার। বাংলা নিয়ে পড়ার খুব শখ ছিল,
সায়েন্স নিয়ে পড়েছিল, কিন্তু পরে ওর মনে হয় বাংলায় ওর কাছে সঠিক একটি সাবজেক্ট। খুব বই পড়তো জানেন, বেশিরভাগ সময়টা ও বইয়ের মধ্যেই ডুবে থাকতো। কিন্তু কি করে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এরকম অসম্ভাবিক ব্যাপার আমার তো মাথাতেও ঢুকছে না। একটা হাসি খুশি মেয়ে হঠাৎ করে এরকম কি করে? আচ্ছা, তো আপনার মেয়ে সংযুক্তা যে কলেজে পড়ছিল, তো তাকে যেখানে পাওয়া গেছে ও ওখানে পৌঁছলো কি করে? ওখানে ও একা গিয়েছিল নাকি অন্য কারোর সাথে গিয়েছিল? বা না রথিজিৎ বাবু, ওখানেও টিউশন পড়তে যেত। মানে ওর 2 মোড় পরেই ওর 4-এর বিল্ডিং পড়ে। সেখানে ও রোজই প্রায় ধরুন ওই 5টা থেকে 7টা পর্যন্ত ক্লাস থাকে। আচ্ছা, তো আপনি জানলেন কি করে যে ওর সাথে কিছু একটা ঘটেছে, বা কে আপনাকে খবর দিয়েছিল? খবর তো আমাকে উষা দিয়েছিল। আমি ওই অফিস থেকেই বেরোচ্ছিলাম, আর হঠাৎ করেই উষা আমাকে ফোন করে আর জানায় সংযুক্তার যেন কি হয়েছে। আসলেই ও আর সংযুক্তা ওই স্থানেই একসঙ্গে দেখা করে, তারপরে ওরা একসঙ্গে পড়তে যায়। তারপরেই প্যানিক হয়ে আমাকে ফোন করে, আর সঙ্গে সঙ্গেই আমি গাড়ি নিয়ে ছুটে যাই। কিন্তু ততক্ষণে তারপরে আমি আবার বাড়িতে এসে স্ত্রীকে নিয়ে যাই। আচ্ছা, তো আপনার কি মনে হয় ওকে কে মারতে পারে? বা আপনি যেরকম বর্ণনা দিলেন, সংযুক্তা খুবই একটি ভালো মেয়ে এবং শান্তশিষ্ট মেয়ে, তো তাকে কারোর মারার দরকারই বা পড়বে কেন? বরুণবাবু এবার যেন চেঁচিয়ে উঠলেন। আরে মশাই, সেটাই তো বুঝতে পারছি না। সত্যি বলতে আমার মেয়ে, এই যে মেয়েটিকে দেখছেন, এই উষাকে ছাড়া অন্য কারোর সাথে কোনো দিন ঘুরতে দেখিনি, কারোর সাথে কোনো দিন ফোনে কথা বলতে দেখিনি। তাহলে তাহলে সব কি করে? মানে আর আমার মেয়েই বা কেন? আমার মনে হয় এর কিছুটা উষা হয়তো জানে, তাই না? উষা এতক্ষণ আনমনা হয়ে চিলিংয়ের দিকে চেয়েছিল। রথিজিতের কথা শুনে চমক ভাঙতে সে তার দিকে তাকালো। তারপর রথিজিৎ তার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে আবার তাকালো বরুণবাবুর দিকে। আচ্ছা, এবার বলুন তো, সংযুক্তার কি কোনো ডিপ্রেশন বা এমন কিছু ছিল? বা গত কিছুদিন ধরে কি অন্য রকম কিছু বুঝতে পারছিলেন? বা কোনো বিষয় নিয়ে একটু ঘেঁটে আছে বা কিছু? এমন সময় সংযুক্তার মা এই প্রথমবারের জন্য মুখ খুললেন এবং বললেন, সংযুক্তা এই গত 1 সপ্তাহ হলো কেমন যেন একটু একা একা থাকতে শুরু করেছিল। এইবার দেখলাম বরুণবাবু ভ্রু কুঁচকলেন। তারপর বললেন, এ কিরকম কথা? সংযুক্তা তো একাই থাকতো, আর ওর তো আলাদা একটা রুমও রয়েছে। তাহলে? বরুণবাবুর কথা যেন ওনার স্ত্রী শুনতেই পেলেন না, এমন ভাব করলেন। তারপর বললেন, দেখো, একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমার মেয়ের এই দশার জন্য যে দায়ী তাকে আমি কিছুতেই ছাড়বো না। আর তুমি তো মুখই খুলো না। কতটা সময় বাড়িতে দাও যে জানবে কি হচ্ছে না হচ্ছে? শুধু এসে রাত্রে মেয়ের ঘরে ঢুকে কথা বলে নিলে কিচ্ছু হয় না গো, জাস্ট কিচ্ছু হয় না। বরুণবাবু স্ত্রী আবার কাঁদতে লাগলেন। বরুণবাবু বললেন, রথিজিৎ বাবু, আমার স্ত্রীর মানসিক অবস্থা তো বুঝতেই পারছেন, আর আমরা চেষ্টা করব আপনাকে সমস্ত রকম সাহায্য করার। কারণ আমরাও চাই আমাদের মেয়ের এই অবস্থার জন্য যে দায়ী তার যেন যথাযথ শাস্তিটা সে পায়। দয়া করে তুমি আর কিছু বলো না। কতটুকু জানো মেয়েটার সম্পর্কে? সেই জবে থেকেই কাজের মধ্যে ঢুকেছো একটার পর একটা। কি ভালো হয়েছে আমাদের সাথে? আজ আমাদের মেয়েটাও চলে গেল। এর জন্য তুমিই দায়ী, তুমি। প্রেরণা, এ তুমি কি বলছো? এত লোকজনের মাঝে তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? কি বলছো তার কোনো জ্ঞান আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি, কিন্তু আমি যা বলছি সব ঠিকই বলছি। এই তো রথিজিৎ বাবু, আপনি জিজ্ঞাসা করুন না উষাকে। সত্যি বলতে আমি হয়তো জানি না,
কেন বা কি করে আমার মেয়ের এই অবস্থা। তবে আমি আপনাকে বলছি, ওর সাথে কিছু একটা হয়েছে। ও কখনোই ভুল সঙ্গ বা কোনো কিছুতে জড়িয়ে যাওয়ার মেয়েই নয়। আমার একমাত্র মেয়েটার এই হলো। আর হ্যাঁ, তোমায় বলছি, আমি যদি কোনোদিন আমি জানতে বা বুঝতে পারি এর পিছনে তোমার কোনো হাত রয়েছে, তাহলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, জেলে পুরবো তোমায়। বলে তিনি কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে গেলেন। এরকম পরিস্থিতিতে বোধহয় অন্য কেউ হলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকত, কিন্তু রথিজিৎকে দেখলাম সে মিটিমিটি হাসছে। যাক বাবা, এ কি ধরনের ভাব পরিবর্তন! এখানে এখনো কিভাবে কি হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সেই সব নিয়ে আমার মাথায় সবকিছু ঘুরপাক খাচ্ছে, আর এখানে রথিজিৎ মিটিমিটি হাসছে। আমি একবার নিধুবাবুর দিকে তাকালাম, সেও দেখি রথিজিতের দিকে চেয়ে রয়েছে। এরপর রথিজিৎ কিছু বলছে না দেখে নিধুবাবু বললেন, আচ্ছা বলুন বাবু, আপনার স্ত্রী মানে আপনাকে দায়ী করলেন কেন? বোধহয় রথিজিৎ নিধুবাবুর এরকমই একটা প্রশ্নের অপেক্ষা করছিল। প্রশ্নটা করতেই সে যেন আবার নিজ সত্তায় ফিরে এলো। বরুণবাবুকে বললেন, হ্যাঁ, আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে ধন্যবাদ নিধুবাবু, আপনি নিজেই করে দিলেন। হ্যাঁ, তো বরুণবাবু, আপনাকে আপনার স্ত্রী এগুলো কি বলে গেলেন? রথিজিৎ বাবু, এখন তো দেখছি আপনাকেও সবকিছু বুঝিয়ে বলতে হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন এরকম একটি অবস্থা, সেখানে কিভাবে একজন মাথা ঠিক রেখে সবকিছু করবে। মাথা ঠিক নেই, যা আসছে তাই বলছে। আর আর আমার মেয়ে, আপনি এমন ভাবে প্রশ্ন করছেন যেন আমি তাকে খুন করে ফেলেছি। আপনার মতো যদি এত বিচক্ষণ মানুষও এরকম কথাবার্তা বলে, তাহলে আর সত্যিই কিছু বলার নেই। হে বাবা, না না, তা কেন বলতে যাব? আপনি তো বললেন যে আপনি আপনার মেয়েকে কতটা ভালোবাসতেন, আর যাই হোক, তো আপনার স্ত্রী বললেন যে আপনি কাজ থেকে এসে তারপরে আপনার মেয়ের সাথে কথা বলতেন। তো মানে রাত্রে আপনাদের মধ্যে কি কথোপকথন হতো? এটা কি ধরনের প্রশ্ন রথিজিৎ বাবু? একটা বাবা এবং মেয়ের মধ্যে কি বা কথা হতে পারে? যেরকম সাধারণ কথাবার্তা হয় ঠিক তেমনই, যে কেমন গেল দিন, কেমন আছে সে, খেয়েছে কিনা, কি চলছে, সবকিছু ঠিকঠাক আছে, এসবই। আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, আপনার কাজের ঠিকানাটা একটু দেবেন তো। মানে আপনি যেখানে কাজ করেন বা আপনার যেখানে বিজনেস রয়েছে, সেখানে ঠিকানাটা একটু দিলে ভালো হতো। কি? আমার কাজের ঠিকানা নিয়ে আপনি কি করবেন? এটা তো মানে তার সাথে তো এর কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, সেরকম সম্পর্ক নেই বটে, কিন্তু ওই আর কি, যদি কোনো কারণে দরকার হয় তো মানে যদি দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। বরুণবাবু প্রথমে খানিকটা গুঁগা করলেন বটে, কিন্তু রথিজিতের জোরাজোরিতে তিনি সেটা দিতে বাধ্য হলেন। রথিজিৎ এরপর ওনাকে আর কিছু বললেন না। তারপর উষাকে ডাকলেন। তো হ্যাঁ উষা, তুমি তখন যেটা বলবে বলছিলে সেটা এখন বলো। সে বলতে শুরু করতেই রথিজিৎকে দেখলাম মন দিয়ে তাকে শুনতে, যেন এর মধ্যে থেকেই পরবর্তী ক্লু সে পেয়ে যাবে। জানি না রথিজিৎ বাবু এসব কি করে হলো, কিন্তু জানেন তো কয়েকদিন ধরেই সংযুক্তা কেমন একটা বিহেভ করছিল। মানে ধরুন, সংযুক্তা না খুবই শান্ত প্রকৃতির মেয়ে ছিল, কোনো ঝঞ্ঝাটে থাকতো না। এরকম বলতে পারেন যে যেরকম হয় আর কি, কলেজে যখন কোনো ছেলে প্রপোজও করতো, খুবই যুক্তিযুক্ত সহকারে তাকে ফিরিয়ে দিত। তাই জন্য বলতে পারেন প্রফেসর থেকে শুরু করে সমস্ত স্টুডেন্টরাই ওকে খুব ভালো নজরে দেখত। কিন্তু জানি না হঠাৎ কি হলো, এই 2 সপ্তাহ হবে তখন থেকেও কীরকম যেন একা একা থাকতে শুরু করলো। একা একা থাকতে বলতে কি জানেন, ও না সবসময় আমাদের সাথেই থাকতো, আমরা গল্প করতাম, মজা করতাম, কিন্তু হঠাৎ যে কি হলো, এমনকি আমি ওকে বারংবার জিজ্ঞাসা করতাম যে কি হয়েছে বল না, এমনকি অনেকবার ওর পিছু করেছিলাম যদি কোথাও যায় কি করে জানতে পারি। কারণ এর আগে আমরা যেখানে যেতাম একসাথেই যেতাম, কিন্তু টিউশন যাওয়ার পর বা আগে ইদানিং একাই যাচ্ছিল। এবং আমরা যদি বা আমি যখন ওকে একসাথে যাওয়ার কথা বলতাম, ও
ও ঠিক যেন কিরকম একটা ভয় পেত। ভয়? ভয় কেন পাবে? ভয় পাওয়ার কি হয়েছিল? বলছি, আসলে এই কয়েকদিন ধরে না কিছু লোক ওকে খুব ফলো করছিল। কি ফলো করছিল মানে? এসব তুমি কি বলছো উষা? কই আগে তো তুমি এসব বলনি। এসব শুনেই উষার দিকে চেয়ে বুঝতে পারলাম সে এখনো বেশ ঘাবড়েই রয়েছে। তার মধ্যেও ভয়ের সামান্য অনুভূতি হয়তো কোথাও না কোথাও খেলা করছে। রথিজি তাকে শান্ত হতে বলল এবং বরুণবাবুর দিকে চেয়ে তাকেও চুপ করতে বলল। কিছুক্ষণ পরে উষা আবার বলতে শুরু করলো, আসলে আমি বললাম না যে আমি ওর পিছু নিয়েছিলাম। সবাই বেরিয়েছি, ঠিক সেই সময় আমি ডাকতে ডাকতে ওর পিছনে পিছনে যাচ্ছিলাম। তারপরেই হঠাৎ লক্ষ্য করলাম যে ও কার একটা গাড়িতে উঠে চলে যাচ্ছে। প্রথমে মনে হলো যে ওটা হয়তো কাকুরই গাড়ি হবে, কিন্তু তারপরে বুঝলাম যে না, এটা তো কাকুর গাড়ি না। আরও সাথে জটা গাড়ি আছে আমি সবকটি ভালোভাবেই চিনি, কিন্তু তা না। এরকম করে প্রায় মাঝে মাঝে আমি দেখতাম সংযুক্তার টিউশন হয়ে গেলে ওই গাড়িটা সংযুক্তাকে পিক আপ করে নিয়ে যেত। এরপর একদিন আমিও স্যার ওর ফোনটা কি একটা কারণে নিয়েছিলাম। তখন BAS বলে কোনো একটি অন্য নম্বর থেকে ওর কাছে রীতিমতো হুমকি আসতো। সংযুক্তাটা ওই দিন না করলে ওর কিছু একটা ফাঁস করে দেয়া হবে বা আরও অনেক কিছু, বলতে পারেন রীতিমতো ব্ল্যাকমেলই করতো। আমি অনেক দিন ধরে ওকে এসব বিষয় জিজ্ঞাসা করছিলাম, কিন্তু ও কোনোদিনই কিছু বলেনি। আর আমি আজকে ভেবেছিলাম যে আজকে ওকে ধরে সব কিছু জিজ্ঞাসা করবই করব। কিন্তু যখনই আমি এবং কাকু যেটা বললেন যে আমরা ওই জায়গাটিতেই একসঙ্গে দেখা করি, তারপর একসঙ্গে যাই, ওই জায়গাতে গিয়েছি, ঠিক সেই সময় দেখলাম সংযুক্তা মাথা ধরে কাতরাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো শরীর খারাপ বা এরকম কিছু হয়েছে, কিন্তু তারপরে ওর মাথাটা যখন কোলে রাখলাম তখন সবই বুঝতে পারলাম। ওর মাথার পিছনটা পুরো রক্তে ভিজে গিয়েছিল। আসলে আমিও এইসব বিষয়ে খুব একটা তৎপর নই। তখন আমি নার্ভাস হয়ে কাকুকে ফোন করি। তারপরে লোকাল যারা ছিল তারাই পুলিশকে খবর দেয়। আর প্রায় কাকু আসার সঙ্গে সঙ্গে পুলিশদেরও সেখানে আগমন ঘটে। আচ্ছা, কিন্তু যখন আমি গেলাম তখন তো কই তোমার কাপড়ে কোনো রক্তের ছাপ দেখিনি। উত্তরটা দিলেন বরুণবাবু। হ্যাঁ দেখেননি, কারণ আমার গাড়িতে সব সময় একটা করে এক্সট্রা জামা কাপড় থাকে সংযুক্তার জন্য। তো ওর ওই রকম অবস্থা দেখে বা আমি ওকে চেঞ্জ করে নিতে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বেশ। তো উষা, তোমাকে একটা শেষ প্রশ্ন, আমাকে ঠিক করে বলো তো, আর ভালো করে ভেবে বলবে। তোমার এই প্রশ্নটা জবাবের পেছনে সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে, বা বলতে পারো আমার কাছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জবাব। সেটা হচ্ছে, সংযুক্তার কি কোনো এমন কাছের মানুষ ছিল বা বয়ফ্রেন্ড ছিল যে সংযুক্তার অনেক কাছে ছিল বা তার খুব কাছাকাছি ছিল? না রচিত বাবু, সংযুক্তার এমন কেউ ছিল না, এটা আমি হলফ করে বলতে পারি। এর পরপরই দেখলাম সেই ভৃত্যটা কাপ প্লেটে করে লুচি এবং আলুর দম নিয়ে হাজির। রথিজিৎ প্রায় উঠেই পড়েছিল, কিন্তু নিধুবাবুর মুখের দিকে তাকিয়ে সে বোধহয় আর প্রত্যাগমন করে উঠতে পারল না। বরুণবাবু বললেন, এবার আপনারা একটু খেয়ে নিন দয়া করে, না বলবেন না। এই প্রথম নিধুবাবুকে দেখলাম তিনি একটু না না করে উঠলেন। আমি আর রথিজিৎ তো জানি যে নিধুবাবু কেন না না করছেন, পাছে বাইরে গিয়ে আমাদের থেকে কটু কথা শুনতে হয় তাই। কিন্তু আমি আর রথিজিৎ যখন নিজেদের থালাটা নিজের দিকে টেনে নিলাম তখন তিনি সাহস পেয়ে খেতে শুরু করলেন। খাওয়ার শেষে রথিজিৎ যেতে যেতে বলে গেল, কাল রাত্রি ঠিক 8টার সময় আমি চাইব যে আপনি আপনার স্ত্রী উষা, নিধুবাবু এবং নিধুবাবুর পুরো টিম আর আমরা এখানে উপস্থিত থাকব। আর আশা করছি সংযুক্তার হত্যার রহস্যের পুরোটাই কালকে আমি আপনাদের সামনে রাখতে পারবো আর অপরাধীকে যথাযথ সাজা দিয়ে উঠতে পারবো।
প্রথমে সবাই এতটাই হতচকিত হয়ে গিয়েছিলাম যে কারোর মুখে কোনো কথা ফুটছিল না। শেষে বরুণবাবুই মুখ খুললেন। বাহ, আমি তো ভাবতেই পারিনি। আপনি তো কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে রহস্যের সমাধান করে ফিরলেন। তাহলে তো আজকেই বলে দিতে পারেন। বরুণবাবুর এই কথার মধ্যে দিয়ে সামান্য কটূক্তি হয়তো ঝলকে পড়ল, কিন্তু তাও রথিজিৎ খুবই নরম সুরে বলল, দেখুন, মোটামুটি সবই বুঝতে পেরে গেছি, শুধু কিছু প্রমাণ দরকার, আর তাই প্রমাণের অভাবে আজকে আর হয়তো কিছু করে উঠতে পারবো না। বাইরে যখন বেরোলাম তখন রাত অনেকটাই হয়েছে। আমার আর নিধুবাবুর চোখে বিস্ময় ও হতচকিত ভাব ঝলকাচ্ছে। গাড়িতে ওঠার পর রথিজিৎ নিজেই মুখ খুলল। আমরা ওকে জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়েছি, কারণ আমরা জানি ওকে যতই জিজ্ঞাসা করা হোক, ও যদি নিজেই বলতে না চায় তাহলে ওর পেট থেকে একটা শব্দও বের করা দায় হয়ে উঠবে। রথিজিৎ বলল, কেসটা এতটা সোজা তা আমি ভাবতে পারিনি। আমি বললাম, হ্যাঁ কি বললে তুমি? সহজ কেস? আমি যে কিছু বলবো তার আগেই নিধুবাবু বলে উঠলেন, মশাই, কি যে হয়ে চলেছে আর কি যে হলো তা তো কিছুই আমার মাথায় ঢুকছে না। আর আপনি বলছেন কেসটা নাকি সহজ ছিল, প্রায় সমাধান করে ফেলেছেন। এই বাবা, আপনি আপনি রসিকতা করছেন না তো? না না নিধুবাবু, না, কোনো রসিকতা করছি না, কারণ কেসটা এতটাই গম্ভীর যে রসিকতা করা মানায় না। আর যদি বলি কিভাবে সমাধান করলাম, তাহলে বলতে পারেন সব কিছু সামনেই ছিল, শুধু কিছু জিনিস আমার জানা দরকার। সেটা হচ্ছে, আপনি কালকে ওই ধরুন ওই দুপুর ঠিক 12টার সময় করে একবার আমাদের বাড়িতে আসবেন। মানে পোস্টমর্টম রিপোর্টটা আমার দেখা খুবই দরকার, তো সেই বুঝেই পুরো ব্যবস্থাটা নেব। আর আজকে বিজয়, তোমাকে আর নিধুবাবু আপনাকে কোনো কিছুই আমি জানাবো না। যা জানবেন বা যা শুনতে পাবেন হয়তো সেটা বিশ্বাস করা কঠিন হবে, তবে আশা করছি কালকে সব কিছুই সমাধান হবে। আর হ্যাঁ, আপনি কিন্তু কাল রাত্রে আপনার পুরো পুলিশ ফোর্স নিয়ে আসবেন। এরপর আমরা বাড়ি চলে আসি। নিধুবাবু আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে উনিও বাড়ি ফিরে যান। সেই দিন রাত্রেও খাবার টেবিলে বসে রথিদের সাথে আমার কোনো কথা হয়নি। ভেবেছিলাম কিছু উস্কানি দিয়ে কিছু কথা বার করব, কারণ আমার মনের মধ্যেও কেমন যেন একটা হচ্ছিল। আমি এদিকে কিছুই বুঝে উঠতে পারছিলাম না, আর ওই দিকে রথিজিৎ বলছে নাকি কেস ইতিমধ্যে সমাধান করে ফেলেছে। আমার মাথায় এখনো এটাই ঘুরছে যে সংযুক্তাকে গাড়ি করে নিয়ে যেতই বাকে, আর ওর মতো মেয়েকে কেউ ব্ল্যাকমেল করবেই বা কেন, আর কি নিয়েই বা করছিল। এরকম অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আর সেই জন্যই না আমি লিখতে পারছিলাম, আর না ঠিক করে খেতে, আর অবশ্যই না ঠিক করে ঘুমোতে। কারণ এতদিন রথিজিৎকে দেখছি একটা কেস সামলাতে সামলাতে সে প্রায় হিমশিম খেয়ে ওঠে। তবে সেই সব কেস তবু একটু হলেও বোঝা যায় যে হ্যাঁ, এইটা হয়তো হতে পারে, বা এটা হয়তো হয়েছে, বা এইটা হয়তো হতে চলেছে। কিন্তু এখানে কিছুই তো বুঝে উঠতে পারছি না। এইসব ভাবতে ভাবতে রাত্রে ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল। ভাবলাম প্রকাশকের লেখাটা কালকে শেষ করেই দেব, কিন্তু মাথা পরিষ্কার না থাকায় লেখাটা আর শেষ করা গেল না। অগত্যা শুধু মাথায় কিল চাপড় মেরে আর কেস সম্বন্ধে ভাবতে ভাবতেই সকাল হয়ে গিয়েছে। সকালে উঠে রথিজিৎকে ব্রেকফাস্ট টেবিলে দেখতে পেলাম না। প্রথমে মনে হলো হয়তো বাথরুমে গিয়েছে, কিন্তু তারপরে বেচারামকে জিজ্ঞাসা করে জানতে পারলাম বাবু সকাল সকালই ব্রেকফাস্ট খেয়ে একেবারে বেরিয়ে পড়েছেন। জানতাম ঠিক এমন কিছুই হবে। প্রত্যেকবারেই প্রত্যেক ব্যাপারেই আমাকে না নিয়ে চলে যাওয়াটা রথিজিতের একটা অভ্যাস। যাই হোক, কি আর করা যাবে। মহাশয়ের দেখা পাওয়া গেল একদম 12টার সময়। এসেই দেখলাম আমাকে একেবারে হাত দেখিয়েই বাথরুমে গিয়ে স্নান সেরে তারপরে একেবারে খাবার টেবিলে এসে তারপর আমার সাথে কথা বলল।
আমি বললাম, কি হে ভায়া, মনে হচ্ছে আজ তো বড়ই ব্যস্ত, কিন্তু আমার মতন এই অধমকে নিয়ে গেলে কি তোমার কাজে সত্যি বিঘ্ন ঘটতো? আমার অভিমান মেশানো গলা শুনে রথিজিৎ খেতে খেতে বলল, আরে না বিজয়, সেরকম ব্যাপার না। আসলে হয়েছে কি, মানে আমার নিজেরই ঠিক নেই কখন কোথায় যাব বা কি করব, তাই তোমাকে কিভাবে জড়াই আর কি। তাহলে কেস কতদূর? প্রমাণ কিছু পেলে? পেয়ে গেছি। আর হ্যাঁ, আমি আবার একবার বেরোবো। নিধুবাবু আর আসবেন না, আমি ওখানে হয়ে এসেছি, আর তোমার সাথে একদম দেখা হবে সেই রাত্রে। কিছু ভেবো না, আজ কিছু বড় বড় লোকেদের সাথে শুধু একটু হাতাহাতি নয়তো ওই মুখোশ টানাটানি হতে চলেছে। যাই হোক, আমি বেরোচ্ছি, বুঝলে। এরপর রথিজিৎ খেয়েই বেরিয়ে গেল। কি যে হয়ে চলেছে তার বিন্দুমাত্র কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এতক্ষণ রথিজিতের একটা টেলিফোনও পর্যন্ত আসেনি। সত্যি কথা বলতে একটু চিন্তা হচ্ছে বটে, কারণ এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা ফেঁসে রয়েছি, আর তার উপরে রথিজিতের কোনো পাত্তাই নেই। আমার মাথার মধ্যে অনেকগুলো চিন্তা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই শুনলাম বাইরে গাড়ির হর্নের আওয়াজ। দেখি একটা গাড়ি এসে গিয়েছে, আর একটা দারোয়ান বিজয়বাবু বিজয়বাবু বলে চেঁচাচ্ছে। নিচে নেমে বুঝলাম যে রথিজিৎ ড্রাইভারটিকে পাঠিয়ে দিয়েছে আমাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। যাক, এইটুকু যে আমার জন্য সে করেছে তাতেই আমি ধন্য। পৌঁছতে পৌঁছতে প্রায় 30 মিনিট লেগে গেল। আমি ভাবছিলাম যে খুনের দিন ঠিক কেমন হতে পারে, মানে কিভাবে কেউ সংযুক্তাকে খুনটা করলো। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও আমার মাথায় কিছুই আসছে না। সত্যি বলতে নিজেকে বড়ই হতভাগ্য বলে মনে হচ্ছে। যেখানে রথিজিৎ অনায়াসেই কেসটা সলভ করে দিয়েছে, সেখানে আমি এখনো সেই শূন্যতেই পড়ে রয়েছি। যাই হোক, হতাশা নিয়ে ভাববার মাঝখানে দেখলাম বরুণবাবুর বাড়ি এসে গিয়েছে। দরজার ফটকের সামনেই দেখলাম আমাকে আজকে নামিয়ে দিয়েছে। গাড়িটা ব্যাগ ঘুরিয়ে নিয়ে চলে গেল। দেখলাম ভেতরে দরজার সামনে রথিজিৎ ও নিধুবাবু আমার জন্যই অপেক্ষা করছেন। রথিজিৎ হাত নেড়ে আমাকে ডাকলো। তারপর আমি, রথিজিৎ আর নিধুবাবু একসঙ্গে দোতলায় উঠলাম। আর এও লক্ষ্য করে দেখলাম নিধুবাবু সব জায়গায় তার কনস্টেবলদের খাড়া করে রেখেছেন। মনেই হচ্ছে সুরক্ষা নিয়ে তিনি বেশ কড়াকড়ি রেখেছেন। এসব দেখে মনে হচ্ছে সত্যিই আজকে কিছু একটা ঘটতে চলেছে। আগের দিনের মতোই বরুণবাবু, ওনার স্ত্রী এবং উষা যে যার একটি জায়গা দখল করে ইতিমধ্যেই বসে পড়েছে। আমরাও গিয়ে নিজের জায়গায় বসলাম। বরুণবাবুকে দেখে মনে হলো তিনি যেন এসব নিয়ে ঠিক সন্তুষ্ট নন, কিন্তু এদিকে উষা এবং তার স্ত্রী প্রেরণাকে দেখে মনে হচ্ছিল যেন রথিজিতের বলার অপেক্ষাই তারা করছেন। বরুণবাবু এবার বলে উঠলেন, দেখুন রথিজিৎ বাবু, আপনি কেন জানি না এই পুলিশ বাহিনী, তারপর এই আরও সব কিছুর মানে এসবের ব্যবস্থা করেছেন। আপনার যদি খুনিকে ধরাতেই হতো তাহলে এই সব ব্যবস্থা করার কি দরকার? উনি কি আমাদের ঘরের মধ্যেই রয়েছেন নাকি? এই তো, আপনি একদম ঠিক ধরেছেন, খুনি এই ঘরের মধ্যেই রয়েছে। বরুণবাবুর চোখ মুখ এক ঝটকায় কেমন যেন পাল্টে গেল। সেই প্রথম দেখায় তার চোখ মুখ যেমন ছিল, এখন ঠিক ততটাই হিংস্র হয়ে উঠেছে। রথিজিৎকে দেখলাম সে যেন বেশ মজা পেয়েছে। বরুণবাবু দাঁত মুখ খিচিয়ে বসে রইলেন। তারপর কিছুক্ষণ পর জবাব দিলেন, এসব কি বলছেন কি আপনি? এই বাড়িতে শুধুমাত্র আমি, আমার স্ত্রী এবং আমার ভৃত্য থাকে। এখানে আপনি খুনি কোথায় দেখতে পেলেন? খুনি তো আর কেউ নয়, খুনি হচ্ছেন আপনি। মশাই, আপনার কি মাথা খারাপ হয়েছে? পাগলা গারদে জানে ডিটেকটিভগিরি ছেড়ে।
না না, পাগলা গারদে আমার যাবার কোনো দরকার নেই। তবে পুলিশের গারদে আপনি যে নিশ্চয়ই যাবেন তার সম্পূর্ণ নিশ্চয়তা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আরে নিধু বাবু, বিজয় বাবু, দেখুন দেখুন, আপনার বন্ধু পাগলা হয়ে গিয়েছে, ওনাকে পাগলা গারদে দিয়ে আসুন। আমার মেয়েকে আমি নিজেই হত্যা করব। হে, এটা কি মজা হচ্ছে নাকি? যত সব ইউজলেস কথাবার্তা। দেখলাম ওনার স্ত্রী বা উষা কেউই কোনো প্রতিরোধ করলো না। ব্যাপারটা দেখে আমি এবং নিধুবাবু দুজনেই চমকে উঠলাম। ব্যাপারটা যে আসলে কোন দিকে গড়িয়েছে সেটার কোনো আঁচই আমরা পাইনি। আমি প্রথমেই বলে দিই, উষা এবং আপনার স্ত্রীকে আমি সবটাই আগে জানিয়েছি, এবং তা এখন নয়, প্রায় দুপুরবেলা বলতে পারেন। তাই এটুকু ভাববেন না যে ওরা আপনাকে কোনো রকমভাবেই সাহায্য করবে বা আপনার হয়ে ওরা কোনো কথা বলবে না। এইবার মনে হয় উনি হতবাক হয়ে গিয়েছেন। ওনার চোখে মুখে এই প্রথমবারের জন্য ভয়ের লক্ষণ দেখা গেল। রথিজিৎ আবার বলতে শুরু করলো, দেখুন বরুণবাবু, যদি আপনি নিজের মুখে সবটা মেনে নিতেন তাহলে হয়তো বেশি কিছু হতো না, কিন্তু আপনি প্রথমত দারুণ অ্যাক্টিং করেছেন। মানে আপনার অ্যাক্টিংয়ের সমাজে বেশ ভালো নাম হতো, এটুকু আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। যাই হোক, প্রথমেই বলি, আপনি যে বিজনেস করছেন এবং আপনার যে সমস্ত বিজনেস চলছে সেগুলো সবই ইলিগাল, কোনোটাই লিগেল না। আপনি বড় বড় পলিটিশিয়ানসদের ছেলেদের খাবার জোগাড় করবেন, তাই তো? আর ওই চিঠিতে আপনি ওটাই তো লিখেছিলেন। বরুণবাবুর চোখ বিস্ফারিত হয়ে উঠেছে। তিনি আর রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে উঠে বললেন, এই 2 পয়সা রথিজিৎ সেননাথ, নিজের সীমাটা মাথায় রেখে কথা বল। আমি কে তুই জানিস? আমার একটা নির্দেশে তুই আর তোর এই সব কাজ কারবার পুরো শেষ হয়ে যেতে পারে, সেটা কি জানিস? ছি, তোমার লজ্জা করে না গো? নিজের মেয়েটাকে নিজের হাতে মেরেছো, তারপরেও এরকম ধরনের কথাবার্তা বলে যাচ্ছ। তোমায় দেখে আমার ঘেন্না হচ্ছে। প্রথমে মনে হয়েছিল হয়তো তুমি শুধরে যাবে, কিন্তু তা হয়তো তোমার পক্ষে সম্ভব হলো না। আমি উষাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তুমি এই 2 পয়সা রথিজিতের কথায় বিশ্বাস করে আমাকে অবিশ্বাস করছো? থাক বরুণবাবু, থাক, আর নিজেকে ঠিক প্রমাণ করবেন না প্লিজ। মনে হচ্ছে আপনি আপনার কুকর্ম সব ভুলে গিয়েছেন। যাই হোক, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। প্রথমত, আপনি একটা সংস্থার হয়ে কাজ করেন, যেই সংস্থায় কখনো নারী পাচার, কখনো নানান ধরনের ক্রাইম এবং নানান সময়ে নানান ধরনের জিনিস সেখানে হয়ে থাকে, কখনো ড্রাগ পাচার, কখনো অন্য কিছু। আমার আপনার হাবভাব দেখে প্রথমেই মনে হয়েছিল যে আপনি এমন একটা ব্যক্তি যে যতটা না চাইছেন ভেতর থেকে দেখাতে, তার থেকে বেশি আপনি দেখাচ্ছেন, যাতে লোকজন বোঝে আপনার মেয়ের মৃত্যুতে আপনি খুবই শোকাহত হয়েছেন। হ্যাঁ, এটা হতেও পারে যে আপনি আপনার মেয়ের মৃত্যুতে শোকাহত বা দুঃখ পেয়েছেন, তবে সেটা আপনার ব্যবসার থেকে বড় না, তাই না? বরুণবাবু আবারও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রথিজিতের ইশারায় উনি মুখ বন্ধ করতে বাধ্য হলেন। নিধুবাবু আর আমি দুজনেই বেশ হতবাক হয়ে গিয়েছি। আসলে আমরা কখনো ভাবতেই পারিনি যে নিজের মেয়ের হত্যার পিছনে তার বাবা মানে বরুণবাবুর হাত থাকতে পারে। রথিজিৎ আবার বলতে শুরু করলো, আমার আপনাকে প্রথম দেখেই সন্দেহ হয়েছিল। তারপরে আমি যখন বডি এবং কিভাবে তাকে মারা হয়েছে এই সব কিছু দেখছিলাম, সেখানে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সংযুক্তাকে কেউ টর্চার করেছে। কিন্তু যদি ভালো করে ভেবে দেখা যায়, এত সিকিউরিটি আর আপনি এত বড় একজন মানুষ, তার সত্ত্বেও তাকে কেউ ছোঁয়ারই বা সাহস করবে কিভাবে? তারপর যখন আমি আপনার কর্মসূত্রে গিয়ে দেখলাম এবং সব কিছুর অনুসন্ধান চালালাম, তখন আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে এখানে কোনো সঠিকভাবে কাজকর্ম চলছে না। আপনার কলকারখানার পিছনে এমন কিছু একটা কাজ চলছে যা থেকেই আপনার সমস্ত রকম ইনকাম আসে, এবং যার কারণে আপনি এত বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারছেন। সত্যি বলতে প্রথমে আমি ঠিক মেলাতে পারছিলাম না
যে কিভাবে জিনিসটা হতে পারে। যদি আপনার হাত থাকেও তাহলে আপনি এমন কি বা করেছেন যাতে আপনার মেয়েকে কেউ মেরেছে বা আপনি মেরে ফেলেছেন। তখন আবার হঠাৎই মনে পড়ল বেশ কিছুদিন আগেই খবরের কাগজে আমি পড়েছিলাম যে একটি পলিটিশিয়ানের ছেলে সে এখন গা ঢাকা দিয়েছে, তার নারীদের প্রতি আসক্ত খুব বেশি রয়েছে। এই নিয়ে সে নয় নয় করে অনেক নারীর জীবন ধ্বংস করেছে। সে আজ এক নারীকে ধরে তো কাল অন্য এক নারীকে। যদি কেউ স্বেচ্ছায় না আসতে চায় তাকে জোর জবরদস্তি করা হয় এবং সে যদি কোনো কিছু ফাঁস করার উদ্যোগ নেয় তাকে সেখানেই মেরে দেওয়া হয়। এইসব কিছুর অনুসন্ধান করতে করতে আমি পৌঁছই আপনার কেসে, মানে এখন যেই কেসের সমাধান আমি করছি। আমাকে থানার বড়বাবু অনেক দিন ধরেই এই কেসের সমাধান করার জন্য বারংবার ধরে বলছেন, কিন্তু কিছু অন্য কেসে ফেঁসে থাকার জন্য আমি কেসটা নিতে পারিনি। কিন্তু আজ অন্য একটি কিছু সূত্রে আমি ওই কেসের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। তবে সেই ছেলেটি এখন হেফাজতে। বিজয়, তোমাকে বলেছিলাম না আগের দিন রাত্রে যে 12টার সময় নিধুবাবু আসবেন? সেই ছেলেটিকে পাকড়াও করার জন্যই 12টার পর নিধুবাবু আর আমি মিলে সব কিছু করি, এবং বলতে পারো সমাধান আমরা 12টার আগেই করে ফেলেছিলাম। সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গিয়েছিল যাতে এই মানুষটিকে আদালতের কোঠায় দাঁড় করিয়ে জাজের বিন্দু মাত্র ফাঁসিতে ঝোলাতে সংশয় না হয়। যাই হোক, তো যেখানে ছিলাম নিজের কায়দার জন্য, নিজের ব্যবসার জন্য নিজের মেয়েকে বেচে দিতে এনার একটুও হাত কাঁপেনি। এই 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 তুই জানিসটা কি? হ্যাঁ, তুই কি জানিস? প্রথম যখন আমার কাছে অর্ডারটা আসে আমার মাথা ফেটে গিয়েছিল। বুঝে উঠতে পারছিলাম না কি করব, কোন দিকে যাব। আমার মেয়েকে এরা এত বিলাসবহুল জীবন ছেড়ে দিতে হতো যদি আমি ওকে না বেচতাম। আর এতদিন ধরে এই অভ্যেস ছাড়া আমার পক্ষে সম্ভব না। আর কি বললি কষ্ট হয়নি? কষ্ট হয়নি কোনোদিনও নিজের মেয়েকে? ওনাকে আর বলতে দিলেন না। ওনার স্ত্রী ওনাকে ঠাসিয়ে এক চড় মারলেন। বাকিটা রথিজিৎ বলেছিল, কিন্তু সেটা আর এখানে নয়। ওনার স্ত্রী কেঁদে কেটে নিধুবাবুকে বারবার আবেদন করেছিলেন যে ওনাকে যেন এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে ফাঁসির কাঠেতে ঝুলিয়ে দেওয়া হয়, কারণ তার নিজ মেয়ের হত্যার আসামিকে তিনি জীবিত দেখতে চান না। যাই হোক, সারমর্মটি ঠিক এই রকম। তারপর রথিজিৎ সেই পলিটিশিয়ানের ছেলের মুখ থেকে সব সত্য বার করে নিয়েছিলেন। কিভাবে সে সংযুক্তার বাবাকে তার শক্তি প্রয়োগ করে তার মেয়েকে জানিয়েছিলেন, আর ঠিক কত খারাপভাবে একটি বাবা তার মেয়েকে একটি শয়তানের হাতে তুলে দিয়েছিলেন। বাকিটা আর খুলে বললাম না। তবে বরুণবাবুর মতো পাপীকে সমাজ থেকে যত তাড়াতাড়ি বহিষ্কার করে ফাঁসির দড়িতে ঝোলানো হবে তত তাড়াতাড়ি সমাজের শয়তানগুলো চিহ্নিত করা যাবে।